লোকাল থেকে বিপ্লবের উত্থান ঘটেছে, সেখানে বুদ্ধিজীবীদের অংশগ্রহণ খুবই প্রশ্নবোধক, শিল্পী সাহিত্যিক অনেকাংশেই প্রশ্নবোধক তাদের অংশগ্রহণ। ঠিক আছে, মানে একটা দেশের সমস্ত কিছু আস্তে আস্তে ফেসিবাদের অন্তর্গত কিভাবে হয়ে যায়, যদি এই জুলাই গণবিপ্লব না হইতো তাহলে হয়তো আমরা দেখতাম না, আমরা বুঝতাম না। সময়কে ধারণ না করতে পারলে তো শিল্প সাহিত্য টিকে থাকে না। নজরুল টিকে আছে কেন? নজরুল কি এই সময়ে ছিলেন? নজরুলের সমস্ত বাণী ছিল ওই সময়ের গণবিপ্লবের জন্য প্রযোজ্য। সেই গণবিপ্লব, সেই জন আকাঙ্ক্ষা, সেই ফেসিবাদ বিরোধী যে উচ্চারণ, সেগুলো 2024-এর জুলাই বিপ্লবেও প্রযোজ্য। যে কারণে আপনি বলছেন যে আমি যখন মিছিলে যাচ্ছি আমার ডানে বামে মনে হয় নজরুল দাঁড়িয়ে আছে, নজরুলের কাব্য শুনতে পাচ্ছি, নজরুল সাহিত্য আমি শুনতে পাচ্ছি, নজরুলের কথা শুনতে পাচ্ছি। এটাই হচ্ছে কি একজন কবি বা সাহিত্যিক বা একজন শিল্পীর সবচেয়ে বড় পাওয়ার বিষয়, যে সে জনগণের থেকে উঠে আসে তার সমস্ত কথা, এবং জনগণের জন্যই তার সমস্ত কর্ম নিবেদিত। মধ্যে দেখা গেল তাদের মধ্যে র্যাপ আর সঙ্গীতের একটা বড় প্রভাব আছে, কিন্তু সেটা আমরা যারা একটু 90 দশকের জায়গাতে ছিলাম আমাদের অগোচরই ছিল। ফ্যাক্ট হলো যে এইটা যে এই র্যাপার সঙ্গীত আবার রিটার্ন করলো কিভাবে? বিপ্লবের মাধ্যমে। হ্যাঁ, এবং সে রেভলিউশন নিজেই করলো, নিজেই রেভলিউশন করলো। হ্যাঁ, এবং র্যাপ এটা তো আপনি জানেনই, র্যাপ সঙ্গীতে যারা সম্পৃক্ত ছিল, যারা গান করলো তারা অ্যারেস্ট হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করলো, জেল খাটলো। হ্যাঁ, কয়েকজন ধরে নিয়ে গেল গান গাওয়ার অপরাধে। তো এটা একটা বিরাট বিপ্লব। এটা আমি বললাম না যে সর্বপর্যায় থেকে হয়েছে, একদম লোকাল থেকে বিপ্লবের উত্থান ঘটেছে, সেখানে বুদ্ধিজীবীদের অংশগ্রহণ খুবই প্রশ্নবোধক, শিল্পী সাহিত্যিক অনেকাংশেই প্রশ্নবোধক তাদের অংশগ্রহণ। ঠিক আছে, মানে একটা দেশের সমস্ত কিছু আস্তে আস্তে ফেসিবাদের অন্তর্গত কিভাবে হয়ে যায়, যদি এই জুলাই গণবিপ্লব না হইতো তাহলে হয়তো আমরা দেখতাম না, আমরা বুঝতাম না। ঠিক আছে, সমস্ত কিছু কিভাবে ফেসিবাদের অংশীদার হয়ে যায়। আসলে ফেসিবাদের অংশ হলে তারা শিল্প সাহিত্যটাই মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়। আমরা যদি দেশের মোগল আমল মানে যুগ থেকে শুরু করি, সাহিত্যটা শিল্প সাহিত্য মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে। কারণ এটা শুধু এটা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবি সাহিত্যিকদের হেল্প করা মানে তার বাবা মাকে হেল্প করার মতো। হ্যাঁ, তাহলে তার মানে পৃথিবীর আদিকাল থেকে সংস্কৃতিটা সে বিল্ড আপ করে কীভাবে? রাষ্ট্রীয় সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায়, বা ওই সময়ের যারা বৃত্ত করেছে তাদের পৃষ্ঠপোষকতায়। মূলত আমাদের এখানকার যারা শিল্প সাহিত্য সংস্কৃতি, তারা হয়তো এই পৃষ্ঠপোষকতার অতি উৎসাহী হয়ে তারা বৃত্তবান হয়ে ওঠার একটা প্রবণতা না, পৃষ্ঠপোষকতা একটা পর্যায়ে সে তার সহনশীলতার জায়গা থেকে আসে, সেখান থেকে সে বের হয়ে আসে মনে হয় ফেসিজমের জন্য সে বুকবাদী হয়ে উঠেছিল। প্রতিটা শিল্পী তার গাড়ি লাগে, কোথাও যেতে হলে তার অর্থবিত্ত লাগে, তার গ্ল্যামার্স লাগে, এর জন্য তার অর্থ লাগে। সেই অর্থের জন্য সে ফেসিজমের কাছে তাকে নিজেকে বিক্রি করে দিয়েছে, তার আত্মাকে বিক্রি করেছে, তার শরীরকে বিক্রি করে দিয়েছে, তার চিন্তাকে বিক্রি করে দিয়েছে। এই বিক্রি করে দেওয়ার কারণে সে জনগণের যে মানসিকতা, জনগণের যে আন্দোলন, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে মুক্তি, সেই সঙ্গে তারা সম্পৃক্ত হতে পারে নাই। এটাই আমার মনে হয়েছে। এটা তোমার কাছে কি? না, এটা একবারে 100% ঠিক বলেছেন আপনি। আপনার সমস্ত কিছু যখন ভোগের মধ্যে চলে যাবে, মানে আমার সমস্ত কিছুর উদ্দেশ্য যখন ভোগ থাকবে, আমার শিল্প সাধনার উদ্দেশ্য, আমার নাটক সিনেমা গানের উদ্দেশ্য যখন ভোগ আমার মুখ্য হবে, তখন সেখানে আর মানে মানুষের জন্য চেতনা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের কথা বলা, যেটা নিয়ে আমরা নজরুল সাহিত্য বা আমাদের পূর্ববর্তী সাহিত্যিকরা করেছেন, সেইটা আমরা তাদের মধ্যে আর পাবো না। এটাই স্বাভাবিক। মানে ভোগ যখন মুখ্য হয়ে যাবে তখন সেখানে আর গণমানুষের কথা কিভাবে থাকবে? তুমি কিন্তু একজন কবির নাম বলছো, তার নাম হলো কাজী নজরুল ইসলাম। মজার বিষয় হলো যে এই জুলাই বিপ্লবে প্রধান কবি, প্রধান ইনফ্লুয়েন্সার, তার কাছে শিখে কাজী নজরুল ইসলাম। আমার থেকে প্রতিটা মুহূর্তে আমরা যখন রাজপথে যখন এইগুলো কাজ করতেছিলাম, কালচারাল জায়গায় যখন আমরা কাজ করছিলাম, তখন মনে হয়েছিল নজরুল আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি নজরুলের এক হাত ধরে আমি মিছিল করে যাচ্ছি। হ্যাঁ, এই যে নজরুলের সম্পৃক্ততা, তাহলে একজন কবি কে জাতীয় কবি হয়, কে জনগণের কবি হয়? কে হয়? যে জনগণের কথা বলে, সে মারা যাক বা সে থাকুক বা না থাকুক। তাহলে আমাদের মনে করছে এই সমাজে একমাত্র কবি হাজির ছিল, তার নাম হলো নজরুল।
তাহলে আমাদের এই সময় যারা শিল্প সাহিত্য সংস্কৃতি করে তাদেরকে আবার রিভিউ করতে হবে, সে নজরুলের মতো যুগে যুগে মানুষের অধিকারের মধ্যে থাকবে, না তার আজকের মধ্যেই সে খতম হয়ে যাবে, সেই জায়গাটাকে আবার সময়কে ধারণ না করতে পারলে তো শিল্প সাহিত্য টিকে থাকে না। না, কিন্তু সময়কে মানে মহাসময়ের মধ্যে যদি না প্রবেশ করতে পারে তাহলে তো সে কখনো। নজরুল টিকে আছে কেন? নজরুল কি এই সময় ছিলেন? এই যে জুলাই গণবিপ্লব হলো, নজরুল তো সে কত আগে শেষ, আমাদের স্বাধীনতার পর নজরুল। কিন্তু নজরুলের সমস্ত বাণী ছিল ওই সময়ের গণবিপ্লবের জন্য প্রযোজ্য। সেই গণবিপ্লব, সেই জন আকাঙ্ক্ষা, সেই ফেসিবাদ বিরোধী যে উচ্চারণ, সেগুলো 2024-এর জুলাই বিপ্লবেও প্রযোজ্য। যে কারণে আপনি বলছেন যে আমি যখন মিছিলে যাচ্ছি আমার ডানে বামে মনে হয় নজরুল দাঁড়িয়ে আছে, নজরুলের কাব্য শুনতে পাচ্ছি, নজরুল সাহিত্য আমি শুনতে পাচ্ছি, নজরুলের কথা শুনতে পাচ্ছি। এটাই হচ্ছে কি একজন কবি বা সাহিত্যিক বা একজন শিল্পীর সবচেয়ে বড় পাওয়ার বিষয়, যে সে জনগণের থেকে উঠে আসে তার সমস্ত কথা, এবং জনগণের জন্যই তার সমস্ত কর্ম নিবেদিত। তবে আরেকটা বিষয় আমরা খুব অনুধাবন করলাম, তা হলো স্লোগান। স্লোগানগুলো, এই পর্বের স্লোগানগুলোর মধ্যে একটি ক্রেজিনেস আছে। এই জি জেনারেশনের মধ্যে যে ক্রেজিনেসটা আমরা যখন 90 দশক বা আমরা এর আগে যে স্লোগানগুলো দেখেছি, সেই স্লোগানের জন্য অনেকটা ফারাক। এই ফারাকের তাদের চরিত্র সম্পর্কে জি জেনারেশন সম্পর্কে জানতে পারি যে তারা কতটা ক্রেজিনেস। কিন্তু তারাই আমরা কি মনে করতাম যে তারা মনে হয় ঘরের ভিতরে বসে থাকে আর মোবাইলের মধ্যে টিপে থাকে, সারাদিন এখানে চোখ নিবন্ধ করে থাকে। কিন্তু তাদের ভেতর যে এতটা ক্রেজিনেস তৈরি হয়েছে, তাদের যাতে মন যে মানে তারা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে, একমুখী শিক্ষা ব্যবস্থা, একই সাবজেক্ট, তারা 1 থেকে 10 পর্যন্ত, একদম 11 পর্যন্ত তার পড়তে পড়তে তারা বিরক্ত পর্যায়ে চলে গেছিলো। এই জন্য দেখা যায় যে তারা এই ফেসিজমের অন্যতম টুলস হলো গিয়া শেখ মুজিব, তারা বঙ্গবন্ধু জাতিপিতা বলতে বলতে তারা টায়ার্ড হয়ে গেছিলো। এই জন্য তাদের ক্রেজিনেসটা দেখা যায় অনেক প্রচণ্ডভাবে এখানে চলে আসছে। এটা তোমার বিষয় কথা বলছি। এটা তো অসাধারণ। আমি এটা মাঝখানে একবার মনে হয়েছিল, ভুলে গেছি, আপনি ভালো হয়েছে মনে করে দিয়েছেন স্লোগানের বিষয়গুলো, যে এই আন্দোলনে, এই বিপ্লবে নানান মাত্রার স্লোগান আমরা দেখি সেখানে। আপনি দেখেন একদম শেষ দিকে প্রিয় কি যেন কথাটা, প্রিয় অভিভাবক, না প্রিয় অভিনয় বন্ধ করো, প্রিয় সব প্রিয়, মানে প্রিয়। তো এই যে ভাষার রেভলিউশন, প্রিয় থেকে প্রিয় হয়ে গেল, ভাষার যে পরিবর্তন হচ্ছে এবং সেটাকে মানুষ গ্রহণ করছে। তারপরে নানান টাইপের, যেমন আন্দোলনে বা মুভমেন্টে যখন থাকে মানুষ বা বিপ্লবে থাকে, তখন কিছু একটু বা অশালীন শুনতে শোনা এই ধরনের ল্যাঙ্গুয়েজে চলে আসে। আর আমরা সর্বশেষ এখন খুবই জনপ্রিয় হচ্ছে গিয়ে হাউন আঙ্কেল। তো এই বিষয়গুলো হচ্ছে গিয়া মানে এই জেনারেশনটা, এই মুভমেন্টটার মূল কারিগর, তো যার কারণে তাদের মুখের গণভাষা যেটা তার বন্ধুর সাথে সে আদান প্রদান করে, তার পরিসরে যেটা কথা বলে, সেই প্রতিবাদের ভাষাটা সে মেইন স্ট্রিম স্লোগানে নিয়ে আসছে। এবং এইটা নিয়েও কাজ করবার সুযোগ আছে, যে এই বিপ্লবে কি স্লোগানগুলো আমাদের এই ছাত্র জনতা ব্যবহার করেছে, ঠিক আছে, এগুলো আসতে পারে। আমরা এর একটা ছোট একটা লক্ষণ দেখেছিলাম যখন 18 সালে ওই যে রোড অ্যাক্সিডেন্টের পরে যে নিরাপদ সড়ক, 18 সালে নিরাপদ সড়ক চাই যখন আন্দোলন শুরু হলো, তখন কার ছাত্ররা ঢাকার রাস্তায় রোডে দেখলাম যে এরকম করে লিখে স্লোগানের ভাষা করে দিচ্ছিল, পুলিশ কোন চ্যাটার বাল, পুলিশ কোন চ্যাটার বাল। মানে শব্দগুলো শুনতে আমাদের একটু অশালীন মনে হচ্ছে, এবং এটাই স্বাভাবিক, অশালীন শব্দই আমরা বলি। কিন্তু এই শব্দগুলো তো তারা বন্ধুর সাথে মানে একদম রোড লেভেলের নিজেদের মধ্যে ইউজ করে, সেই নিজেদের মধ্যে ব্যবহার করার ভাষা চলে আসলো স্লোগানের ভাষা, ঠিক আছে। এবং আপনি একটা চিন্তা করেন, বিপ্লবী একটা ভিডিও খুব আমরা দেখছি এখন আমাদের নানান নিউজ ফিডে আসতেছে, একটা মেয়ে বলতেছে পেছনে কি পুলিশ, সামনে স্বাধীনতা। যে অসাধারণ ছোট ছোট কথা, যেই কথাগুলো এদেশের ছাত্র জনতা, তরুণ, নারী, শিশু সবাইকে মানে উজ্জীবিত করেছে রাস্তায় নেমে আসবার জন্যে। আমাদের এগুলো ভুলে গেলে চলবে না। এই আন্দোলনের একদম শুরুর দিককার শহীদ হচ্ছে গিয়ে আবু সাঈদ, সেটা একটা টার্ম। দেখেন আবু সাঈদের যে প্রসারিত হাত, এই হাত পেছনে হটেনি। তার কতটা বিশ্বাস ছিল পুলিশের উপরে, যে আমি পুলিশের কাছে সারেন্ডার করছি, আমি বুক পেতে দিচ্ছি, আমাকে গুলি করবে না। কিন্তু পুলিশ যে ফেসিজমের পুলিশ, ফেসিবাদের পুলিশ, হত্যাকারী পুলিশ, সেই বিষয়টা এই জেনারেশন বিশ্বাস করতে পারে না। শুধু আবু সাঈদ না, আবু সাঈদের হত্যার পর এরকম অসংখ্য নিহত হয়েছে এবং অসংখ্য ছেলে মেয়ে বুক পেতে দিয়েছে।
আপনি কারফিউর সময় ভিডিওতে দেখা যাচ্ছে, পরবর্তীতে আমরা ভিডিওতে দেখেছি যে পল্টনে 5-7 পল্টন মোড়ে এরা মিছিল করছে, স্লোগান দিচ্ছে, পুলিশ এসে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, তারপরে সে স্লোগান দিয়ে যাচ্ছে, পুলিশের সামনে বুক পেতে আসছে। যখন আবু সাঈদের বিষয়টা যখন সারা পৃথিবীব্যাপী অনেক সমালোচিত হয়ে গেল, তারপরে পুলিশ আর এরকম সরাসরি গুলি করে নেয় বুক পাতার পরে, অনেক জায়গায় বহু জায়গায় করেছে। বাট পল্টনে দেখলাম আমরা 5 থেকে 6টা ছেলে, এটা এই ভিডিওটা আছে আমাদের কাছে, যে তারা বুক পেতে দিচ্ছে, 5-6 মানুষ মাত্র, পুলিশ আছে প্রায় 7-8 জন বা আরও বেশি, তারা গাড়িতে টেনে তুলছে, কিন্তু গুলি করছে না এখানে। আবার দেখেন হাইকোর্টে যে ঘটনাটা ঘটলো, একটা ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেলো ভ্যানে, একটা মেয়ে গিয়া পিক আপ ভ্যানের সামনে দাঁড়ায় গেছে, সে একাই পিক আপ ভ্যানকে প্রতিরোধ করছে, হ্যাঁ, আটকানোর জন্য, যে আমি আমার ভাইকে নিতে দিব না, যদি এটা সম্ভব না, তারপর অসম্ভব কাজটা সে জানে যে গাড়ি যদি ছেড়ে দেয় তার উপর দিয়ে গাড়ি চলে যাবে মেয়েটার সামনে দিয়ে, ঠিক আছে। তো এই অসম্ভব কিছু বিষয় এই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি, যার কারণে এই বিপ্লবটা হয়েছে। নতুবা দেখেন আপনি 2012-13 সাল থেকেই তো এই ফেসিবাদের উত্থান আমরা দেখেছি। 9 সালে সরকার ক্ষমতায় এসেছে, 8 সালের শেষ দিকে, বাট 9-10-এ অতটা প্রতীয়মান হয়নি, কিন্তু 12-13-র পর থেকে রাজনৈতিকভাবে বিভিন্ন দল মতের উপর যে নির্যাতন জুলুম তারা শুরু করে দিয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ভিন্ন মত সহ হেফাজতের যে মুভমেন্ট, তারপরে 4 দলীয় জোট তখনকার, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলছি আমরা, এই সমস্ত বিষয়গুলোর ফেসিজম তখন থেকে শুরু হয়েছিল। কিন্তু গুম, হত্যা, খুন, ক্রসফায়ার এগুলোর কারণে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও ভয়ে কথা বলতো না। কিন্তু এই বিপ্লবে এসে আমরা কি দেখলাম, সে আর খুনকে ভয় পাচ্ছে না, সে আর গুলিকে ভয় পাচ্ছে না, সে গুলির সামনে দাঁড়িয়ে যাচ্ছে। যার কারণে পুলিশ সদস্য, হ্যাঁ, ওয়ারির ডিসি, সে পুলিশ সদস্য ইকবাল তার নাম, সে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছে আর বলছে, দেখেন স্যার, গুলি করি একটা, মরে একটা, আর একটা আহত হয়, একটাই যায় স্যার, আর বাকিগুলো যায় না স্যার। এইটাই স্যার চিন্তার বিষয়। তা আপনি তাদেরও তো স্বীকারোক্তি স্যার, মানে এগুলো গুলির সামনে দাঁড়ায় থাকে এসে স্যার। আমি এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই, আবু সাইদ সম্পর্কে একটু বলতে চাই। রংপুরের আবু সাইদ, যাদেরকে আমরা মফিজ বলে খুব নেকলেসি করতাম একটা সময়, আমাদের বিপ্লবের যে প্রধান নায়ক সে কিন্তু সেই রংপুরের মানুষ। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট বিষয়। রংপুরের সেই সাইদ আমাদের কি করেছে পুরা আমাদের আন্দোলনটাকে চেঞ্জ করেছে। সে করেছে কি, আমাদের যে সাইদ যখন হাত প্রসারিত করে বুক পেতে নিল, গুলি করলো, প্রথম গুলি ছিল, সে কিন্তু পড়ে গিয়ে আবার দাঁড়ালো, তারপর তারা নিয়ে গেল। এই সিনারিতে সে কী বলে গেলো যে ফেসিবাদের সামনে মরে গেল, কিচ্ছু আসা যায় না, শহীদ হওয়া যায়। এই যে শহীদ হলে যে হিরো হয়ে যায়, সে শহীদ, এই হিরোইজম আমাদের এই জেনারেশনকে প্রচণ্ড ভাবে আচ্ছন্ন করে ফেলেছিল। এটা কিন্তু বলতে হবে, কারণ মানুষ যখন হিরোতে চায় তখন তার সামনে সকল কিছু তুচ্ছ হয়ে যায়। এখন আমাদের সেই আবু সাইদ যে হিরো, সে এবং কি সে আরও হিরো তৈরি করার যে অনুপ্রেরণা দিল, এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আবু সাইদের আরেকটা ভিডিওর কথা আমি বলি, একটা মেয়ে তাকে ফ্ল্যাগটা বেঁধে দিচ্ছে মাথায়, এটা ঠিক মৃত্যুর আগের ঘটনা, আগের মিছিলের ঘটনা যায়। কারণ সেই ছবিটাও আমাদের কাছে আসছে। তার মানে যে এই যে নারী সম্পৃক্ততার সাথে সাথে একজন আরেকজনের ভাই মনে করতেছে। আরও মজার একটা ঘটনা বলি, আমি যখন এই মালিবাগে মিছিলের আয়োজন করতেছি, তখন বলছে আমার ভাই, মানে আমার সিদ্দিশ্বরী গার্লসের মেয়েরা বলতেছে, তারপরে ভিকারুন্নেসার মেয়েরা বলতেছে যে আমার ভাই, আপন ভাইয়ের মতো মনে করতেছে, আমার ভাই মরছে, আমরা কেন করবো না। এটা একটা ফ্যাক্ট যে প্রতিটা ছাত্রকে তার আপন ভাইয়ের মতো মনে করতেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে এই যে কমিউনিটি বিল্ড আপ করার জায়গাটা আবু সাইদ কী করেছে, আমাদের কমিউনিটিকে ঐক্যবদ্ধ করেছে। যেটা বিভাজন যে জায়গাটা ছিল সেটাকে সে ঐক্যবদ্ধ করেছে, কাঁঠালের কোষের মতো আমাদেরকে যুদ্ধবদ্ধ করেছে সেই জায়গাটা। আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হলো যে অশ্লীল শব্দ পৃথিবীতে কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো ভাষায় গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে অশ্লীল শব্দটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই অশ্লীল শব্দ ব্যবহার করলে যে প্রচণ্ডভাবে আঘাত করে, এটা একটা ধরো একটা বুলেটের মতো। এই অশ্লীল যে শব্দ, আমরা যদি অশ্লীল বলবো না, এই ধরনের গালিগুলো কিন্তু বুলেট, মানে আমাদের এটাও একটা বুলেট হিসাবে শব্দ মনে করি আমরা, কিন্তু ওই টাইমটা কিন্তু অশ্লীল না। যে টাইমটা সে তার অস্ত্র হিসাবে বা ডাল হিসাবে, আমি অস্ত্র বলবো না, ডাল হিসাবে ব্যবহার করেছে। এই গালিগুলো শুধু তো
শুধু ফেসিজমের গুলির সামনে একটা ডাল হিসাবে ব্যবহৃত হয়েছে। এই ডালের এই জায়গাটা আমরা অশ্লীল আমরা না বলতে পারি না। আমরা মনে করি যে ফেসিজমের গুলির বিরুদ্ধে যে প্রোটেকশন, এটা এই গালিটা ছিল সেই প্রোটেকশনটা। এই প্রোটেকশনটা আমাদের বুঝতে হবে, আমাদের এই জেনারেশনকে বুঝতে হইলে, এই অভ্যুত্থানকে বুঝতে হলে ঠিক এই জায়গাটা। তুমি হয়তো খেয়াল করেছো যে নৈরাজ্য আমাদের মিডিয়াগুলো বলছিল যে যখন কথা বলছিল ছাত্র আন্দোলনের সময়, তাদেরকে মারতেছে, পিটাইছে, তারা করছে কি, তারা নড়েছে, তারা কোথায় আঘাত করেছে? ফেসিজমের যেখানকার অহংকার, সেই জায়গায় তারা আঘাত করেছে। অহংকার কি? তাদের উন্নয়ন, দুনিয়ার পুরো বাংলাদেশ খতম করেছে, তার উন্নয়নের কথা বলছে। তারা সেই উন্নয়নের মধ্যে আঘাত দিতে, তাদের যেখানে অহংকার, সেই অহংকারটা ভেঙে দিতেছে। নৈরাজ্য না, অহংকারকে ভেঙে দিলে তাকে মূল সোজা পথে আনার চেষ্টা করেছিল। ফ্যাক্ট শুধু এতটুকুই তাদের কাছে ছিল, কিন্তু ফেসিজম বুঝতে পারে না এই ফ্যাক্টটা যে তাদেরকে সোজা করতে আসছে। আরেকটা বিষয়ে সম্পৃক্ত করি, সেটা হচ্ছে দায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়। দেখেন, যোগে যোগে আমাদের এই বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে, সেই ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস এর বাইরে আর লেখা যাবে না। সেটা হচ্ছে গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় 52 আন্দোলন বলেন, 69 গণঅভ্যুত্থান, 70, 71, 90 গণঅভ্যুত্থান সহ এই জায়গায় এসে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট দায় দাঁড়িয়েছিল যে এই এত বড় ফেসিবাদ থেকে, ফেসিজম থেকে বাংলাদেশের মানুষ কীভাবে মুক্ত করবে। সেই দায়ের জায়গায় তারা, আমার মনে হয় সেই জায়গা থেকে আন্দোলনটা শুরু করেছে ভিতরে ভিতরে। এরপরে কোটাকে সামনে নিয়ে আসলো, এবং একটা সময় যখন কোটা 9 দফায় চলে গেল, হ্যাঁ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে নির্যাতন করা হলো ছাত্রলীগের মাধ্যমে, ঠিক আছে, এবং প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ওবায়দুল কাদের সহ সবাই বলল যে এদেরকে প্রতিরোধ করবার জন্য ছাত্রলীগ যথেষ্ট। তো সেই জায়গা থেকে এসে সমস্ত বিষয় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হচ্ছিল, আন্দোলনটার পটভূমি, হ্যাঁ, তখন এরা চিন্তা করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আটকে দাও চারিদিক দিয়ে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশেই আমার বাসা, তো সেখান থেকে আমি অফিসে আসি ইউনিভার্সিটির পাশ দিয়ে, পলাশী হয়ে, আজিমপুর হয়ে, এদিক দিয়ে একবার নীলক্ষেত হয়ে, কাটাবন হয়ে আমার এলিফ্যান্ট রোড অফিসে আসে। আবার যাওয়ার সময় আমার এদিকে যেতে হয়। তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে চারদিক দিয়ে বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে আটকে দিল, যে বাইরের তারা প্রথম বললো যে বাইরের ছাত্র বহিরাগত এসে ইউনিভার্সিটির ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলন করতেছে। তখন তারা ইউনিভার্সিটির পথগুলো, সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো আটকাই দেওয়ার ফলে ইউনিভার্সিটি স্টুডেন্টরা আন্দোলন করা শুরু করলো। এরপরে যখন আটকায় দিয়ে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে তাদেরকে হল থেকে নির্দেশ দিল, মানে ইউনিভার্সিটিতে তার আন্দোলন করা যাবে না। ইউনিভার্সিটি স্টুডেন্ট বের হয়ে গেল, বাধ্য করলো বের হইতে তাদেরকে। ওই দিন রাতে তো আমরা চিৎকার শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের যে চিৎকার আমরা শুনেছি। ঠিক আশেপাশে যে বাসাগুলো, ইউনিভার্সিটির হলগুলোর আশেপাশে খুব বেশি বাসা নেই, আজিমপুর ইউনিভার্সিটির হল থেকে অনেক দূরে, তারপরেও সে চিৎকার, সে হাজারি শোনা গিয়েছে। তো যাই হোক, তো তাদেরকে বাধ্য করলো ওই রাতে হল থেকে বের করার জন্য। কিন্তু দেখেন, এই আন্দোলন তখন সারা বাংলাদেশে ছড়ায় গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ কেন্দ্রিক এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়ায় গেল। ঢাকা ইউনিভার্সিটি যখন ওদেরকে আটকে দেওয়া, আমি ফেল মারা বলবো না, আমি বলবো যে ওদেরকে যখন আটকে দেওয়া হলো আন্দোলন থেকে, সে আন্দোলন চলে গেলো প্রাইভেট ইউনিভার্সিটির হাতে। প্রাইভেট ব্র্যাক ইউনিভার্সিটি সহ এদের সমস্ত ইউনিভার্সিটিগুলোর নাম এক এক করে বলা উচিত, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তারাই আন্দোলন শুরু করলো, এবং এই আন্দোলন যখন তারা শুরু করার পর আস্তে আস্তে স্কুলের স্টুডেন্টরা, প্রাইমারি স্কুল, হাই স্কুল সহ ঢাকা সহ সারা বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা রাস্তায় নেমে গেল। মানে দায়টা কীভাবে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পক্ষে কথা বললো, জনতার পক্ষে কথা বললো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ বন্ধ করে দিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদ দিয়ে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা কথা বলা শুরু করলো। যখন ছাত্র জনতাকে হত্যা শুরু করলো, ছাত্র জনতা সেভাবে আর মুভ করতে পারতেছে না, ঘরে থাকতে পারতেছে না, তখন সাধারণ জনতা, সাধারণ মহিলারা, নারী পুরুষ রাস্তায় নেমে গেল, মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে। তার মানে দায়, একজনের দায় আরেকজন কিভাবে গ্রহণ করতেছে, এবং আপনার দায় আমি নিচ্ছি, আমার দায় আপনি নিচ্ছেন, আপনি অফ হয়ে যাচ্ছেন, সে কথা বলতেছে। এবং একটা সময় গিয়ে একটা ব্রাস্ট হয়ে সেই 5ই আগস্টের আমাদের বিপ্লব। আমরা তো 5ই আগস্ট বলি না এখনো, আমরা বলি 36 জুলাই। আমরা, হ্যাঁ, 36 জুলাই, কারণ জুলাইয়ের যে গণহত্যা শুরু হয়েছে, সেই হত্যার পরে আমরা বলেছি যে জুলাইয়ের গণহত্যা যতদিন না শেষ হবে ততদিনে জুলাই মাস শেষ হবে না। তো আমাদের মুক্তি হয়েছিল অল্প কিছুদিনের মধ্যে, আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন 6 দিনের মাথায়, 5 দিনের মাথায়, ঠিক আছে। তো এটার দায়টা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সমস্ত শহীদ পরিবারকে আমরা কৃতজ্ঞতা জানাই, আমাদের পক্ষ থেকে আমরা স্যালুট জানাই, যে মুক্তি তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমার বিশ্বাস হাজার হাজার বছর ধরে এই জনপদের মানুষ তাদেরকে মনে করবে। তোমার সাথে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হলো যে
আমরা 24-এ যারা শহীদ হয়েছে তাদের যে সম্মান দেওয়া, 71-এর শহীদের কোনো সম্মান দেওয়া হয় না, তাদের কোনো কিছু দেওয়া হয়নি। 71 যারা শহীদ হয়েছিল তাদের কোনো গণনা পর্যন্ত করা হয়নি। তার মানে তাদেরকে কিভাবে মানে নেগলিসি করা হয়েছে, তাদেরকে কিভাবে ইতিহাস থেকে মুছিতে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যারা 24-এর বিপ্লব করলাম, আমরা যারা জুলাই বিপ্লব করলাম, আমরা আমাদের সেই ইতিহাস মুছিতে চাই না। আমরা প্রতিটা শহীদকে কাউন্ট করতে চাই আমাদের হৃদয়ে। হ্যাঁ, সেই জায়গাটা আমরা তৈরি করে আসতেছে। গণবিপ্লব নিয়ে আমরা আজকে কথা বলতেছিলাম, অনেক সময় পর্যন্ত কথা বললাম। গণবিপ্লবের পরবর্তী কী করণীয় আমরা আগামী এপিসোডে হয়তো আবার কথা বলবো। আজ এই পর্যন্ত আমাদের সাথে ছিল হোসনে মোবারক একই চলচ্চিত্র ব্যক্তিত্ব। আমরা তার সাথে নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।